নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সর্বপ্রথম আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ফরচুন পয়েন্ট এবং তুলা রাশির জাতক জাতিকাদের ফরচুন সিক্রেট পয়েন্ট। এই ফরচুন সিক্রেট পয়েন্টকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ভাষায় গোল্ডেন সময়ও কিন্তু বলা হয়। আর ফরচুন পয়েন্ট যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের ফেভারে কোন সময়টা রয়েছে। আমি একজন ভালো ব্যাটসম্যান, দেখা গেল একদম পুরো পিচটা রয়েছে বোলিং পিচ, তাহলে আমার ফেভারে হলো না। দেখা গেল ব্যাটসম্যান পিচ, আমি একজন ব্যাটসম্যান, তাহলে আমার ফেভারে রয়েছে সো কল্ড, যাকে আমরা সংযোগ বলি, লাক বলি, ভাগ্য বলি। আমি যাকে সংযোগ বলতে বেশি পছন্দ করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই সংযোগটা। আমরা কর্ম করি, কর্মই পূজা, এটা শ্রীকৃষ্ণও বলে গেছিলেন যে কর্মই তো পূজা। কিন্তু কর্মের পরেও একটা কিন্তু সংযোগের প্রয়োজন হয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আজ আমি আলোচনা করব তুলা রাশির ফরচুন পয়েন্ট। সর্বপ্রথম, তুলা রাশির অধিপতি গ্রহ কে? শুক্র। আমাদের যে 12টি ভাব রয়েছে, সেই 12টি ভাবে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, তার আরেকটি ভাব কি? সেটা কিন্তু বৃষ রাশি। বৃষ রাশি এবং তুলা রাশি, এই দুটোর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তুলা রাশির ফরচুন পয়েন্ট সর্বপ্রথম যদি জানতে হয়, তাহলে আমার ব্যক্তিগত যে ছকটা রয়েছে, অর্থাৎ আমি যে তুলা রাশির ফরচুন পয়েন্ট বলছি, তুলা রাশি দেখা গেল আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তুলা রাশির জাতক জাতিকা রয়েছে, কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে কিন্তু লগ্ন থেকে। আমার লগ্ন কি, তুলা রাশি লগ্ন কি, সেটা জানার জন্য কিন্তু স্পেসিফিক এই প্রেডিকশনের জন্য একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমার নিজস্ব যে প্রেডিকশন, ব্যক্তিগত যে প্রেডিকশন, সেটা করে নিয়ে 100% শিওর আমি হয়ে যেতে পারবো। 100% অ্যাকুরেট প্রেডিকশনটা কিন্তু আমি করতে পারবো। তাহলে আমার ছকের মধ্যে লগ্ন কোথায় বসে রয়েছে, এবার লগ্ন থেকে দেখতে হবে যে আমার যে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সে কোন ঘরটাতে বসে রয়েছে ফার্স্ট। এবার যেই ঘরটাতে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহকে, সেটাও দেখতে হবে। দেখা গেল সে বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে বৃহস্পতির সংখ্যা কিন্তু 3। আমি বারবার ধরে বলেছি যে আমাদের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন, ক্যালকুলেশন, সেখানে সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে 5 থেকে 10% বা 15% কিন্তু সংখ্যা তত্ত্বকে আমাদের লাগে ক্যালকুলেশন করার জন্য। যেমন কেতুকে লাগে, রাহুকে লাগে, তার জন্যই আমরা ক্যালকুলেটিভ প্ল্যানেট হিসেবে কেতু এবং রাহুকে বলে থাকি। তাহলে এখন সর্বপ্রথম শুক্র কোন ঘরে বসে রয়েছে এবং শুক্র যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহের সংখ্যা কত। আমি আবার বলছি, আমি যেটা বললাম, ধরে নেওয়া যাক শুক্র বৃহস্পতির ঘরে বসে রয়েছে, শুক্রের সংখ্যা কত? শুক্রের সংখ্যা হচ্ছে 6, আর বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3। তাহলে 6
+3 9 হলো। তাহলে এবার কিন্তু আমাকে দেখতে হবে যে আমার লগ্ন থেকে কোন ঘরটাতে মঙ্গল বসে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি মঙ্গল কোন ঘরটাতে বসে রয়েছে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু ফরচুন পয়েন্ট বা সিক্রেট ফরচুন পয়েন্ট, এই প্রত্যেকটা ক্যালকুলেশন আলাদা হয়। তাহলে মঙ্গলটা কোন ঘরে বসে রয়েছে, তাহলে সেই ঘরটাকে কিন্তু, মঙ্গলটা কোন ঘরে বসে রয়েছে, ফিজিক্যালি মঙ্গল কোন ঘরে বসে রয়েছে, সেই ঘরটাকে কিন্তু নিতে হবে। ধরে নেওয়া যাক মঙ্গল মেষ রাশিতেই বসে রয়েছে বা বৃশ্চিক রাশিতেই বসে রয়েছে, বা দেখা গেল মকর বা কুম্ভতে বসে রয়েছে, শনির ঘরে বসে রয়েছে। মঙ্গল যেই ঘরটাতে বসে থাকবে সেই ঘরের অধিপতি গ্রহটাকে কিন্তু নিতে হবে। এবার আমাদের যে জন্মছক দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমি যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করছি, বা আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাহলে আমি কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করছি তার মধ্যে দিয়ে কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হবে। এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আমাদের দশা, অন্তর্দশা, সেটাকে কিন্তু জানতে হবে। তাহলে যেই মুহূর্তে আমাদের জীবনের যেই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যেই স্থানটাতে কিন্তু এই শুক্র এবং মঙ্গলটা যেই ঘরটাতে বসে রয়েছে, আমি আবার বলছি, সেটা শনি হতে পারে, সেটা মঙ্গল হতে পারে, সেটা বুধ, বৃহস্পতি, যে কোনো কিছু হতে পারে। আমি ধরে নিলাম যে শনির ঘরে বসে রয়েছে, তাহলে শুক্র এবং শনি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যে কোনো ক্ষেত্রে যখন একত্রে বসে থাকবে যে স্থানে দশা অন্তর্দশায়, সেই সময়টা কিন্তু আমাদের ক্ষেত্রে আমার ফেভারে থাকবে। কোনো কারণে দেখা গেল 26 সাল থেকে, 26 সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে শুক্র এবং শনির এই অবস্থান সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু দেখা গেল বুধের দশা হতে পারে, হ্যাঁ, তারপরে শুক্রের অন্তর্দশা এবং শনির প্রত্যন্তর্দশা হতেই পারে। শুক্র এবং শনি, অর্থাৎ মঙ্গল যেই ঘরটাতে বসে আছে, ধরে নিলাম শনির ঘরে বসে আছে, সেই ক্যালকুলেশন দ্বারা যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় এই শুক্র এবং মঙ্গল যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ একত্রে বিরাজ করবে, যতদিন বিরাজ করবে সেটা কিন্তু আমার ফেভারেবল টাইম, সেটা কিন্তু আমার অনুকূলে থাকবে। সেই সময়টাকে এবার আমি কতটা কার্যকারী করে তুলতে পারছি আমার কর্মের দ্বারা, আমার প্ল্যানিং এর দ্বারা, হ্যাঁ, আমার জ্ঞানের দ্বারা, আমার ইমপ্লিমেন্টেশনের দ্বারা, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তার দ্বারাই কিন্তু বোঝা যাবে। কিন্তু এই যে আমার ফেভারেবল টাইম, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম ভাবেই ক্যালকুলেট করতে হবে। এইবার এটা হচ্ছে আমার ফেভারে। এবার আমার একদম গোল্ডেন সময়, যেই সময়টা কিন্তু পুরোটাই আমার অনুকূলে, যেই সময়টাই কিন্তু আমি যদি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি যেটাকে স্পর্শ করব সেটাই সোনা হয়ে যাবে। আবার বলছি, আমি যদি নিজেকে সঠিক মতন প্রকাশ করতে পারি, দেখা গেল আমি যেই কাজটা করছি আমার কোনো নলেজ নেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো মতে গোল্ডেন টাইমটা বেকার হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে আমি, আমার পুরো নলেজটা রয়েছে অথচ বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছি, তখন সেই সময় কিন্তু সেই ব্যর্থতাটা সরে গিয়ে সফলতাটা সে পাবেই, যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে। সেটা কিভাবে করতে হবে? এই যে শনি বেরোলো, মানে মঙ্গল যেই ঘরে বসে রয়েছে, ধরে নিলাম শনি, তাহলে সেই শনি বেরোলো, এবং এই যে শুক্র বেরোলো, তাহলে শুক্র, শনি এবং লগ্ন থেকে আমার ছকের স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে আমার লগ্ন থেকে
9 নাম্বার ঘরের অধিপতি কে? ধরে নেওয়া যাক বুধ, ধরে নেওয়া যাক বৃহস্পতি, ধরে নেওয়া যাক শুক্র, ধরে নেওয়া যাক শনি, ধরে নেওয়া যাক চন্দ্র, ধরে নেওয়া যাক রবি, যেটা থাকবে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ধরে নিলাম সূর্য। তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় যখন শুক্র, ধরে নিলাম সূর্য, আর শনি, ধরে নিলাম মঙ্গল যেই ঘরে রয়েছে, তাহলে সূর্য, শুক্র এবং শনি যখন একত্রে বিরাজ করবে এবং যতদিন বিরাজ করবে সেই সময়টা কিন্তু আমার গোল্ডেন সময়। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময়টা আমি কিভাবে ক্যালকুলেশন করব, কি অঙ্কের দ্বারা ক্যালকুলেশন করব, এবং আমরা আলোচনা করব যে ফরচুন সিক্রেট পয়েন্ট অর্থাৎ আমার গোল্ডেন সময়টা কখন, সেটা আমরা জানবো কি করে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আমি পশ্চিমবঙ্গেই ধরি তাহলে কিন্তু কয়েক লক্ষ রয়েছে বা কয়েক কোটিও থাকতে পারে। তাহলে আমি কিন্তু আজকে যে ক্যালকুলেশনটা বোঝাচ্ছি সেটা সার্বিক মতে কিন্তু একটা আলোচনা আমি করছি। তাহলে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং আমি একদম 100% শিওর হয়ে জানতে চাই যে আমার ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময় কখন, বা আমার ফরচুন সিক্রেট পয়েন্ট আমার গোল্ডেন সময় কখন, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু নিজের ছকটা প্রেডিকশন করাতে হবে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করেন না। এটা অন্তত কয়েক লক্ষবার আমার বলা হয়ে গেল। স্পট ইমপ্লিমেন্টেশন ছক তিনি ক্রিয়েট করতে পারেন, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। বা দেখা গেল আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, হাতটা বাড়াও তো, তারপরে হাতের রেখা দ্বারা প্রেডিকশন, সেটাকে অ্যাস্ট্রোলজি বলে না, অন্য কোনো লজি বললেও বলতে পারে। এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কখনো কিন্তু হোরা পদ্ধতিকে, হাত দেখাকে বিন্দুমাত্র অ্যাস্ট্রোলজির সাবজেক্টটার অন্তর্ভুক্ত করেনি। কিন্তু মনে রাখা দরকার আছে, আমি যদি সংখ্যা তত্ত্বকে দেখি তাহলে পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কেননা 5%, 10% বা 15% আমার সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগে, কিন্তু পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি কখনোই সংখ্যাতত্ত্ব নয়। চলে আসি ফরচুন পয়েন্ট। আমি যদি খুব ভালো মতন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফরচুন পয়েন্টটা ক্যালকুলেশন করি, যে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আমি জানতে চাই কখন আমার ফেভারেবল সময়, তাহলে সর্বপ্রথম কিন্তু আমার ছকের মধ্যে আমার রাশি তো বৃশ্চিক, লগ্ন কোথায় বসে রয়েছে সেটা কিন্তু জানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু হবে লগ্ন দ্বারা। তাহলে লগ্ন দ্বারা আমার ক্যালকুলেশন করতে হবে আমার মঙ্গলটা কোন ঘরে বসে রয়েছে। মঙ্গলটা দেখা গেল রবির ঘরে বসে রয়েছে এক্সাম্পল, তাহলে মঙ্গলের সংখ্যা কত? 9। রবির সংখ্যা কত? 1। তাহলে 9 আর 1 কত হচ্ছে? 9 আর 1 10 হচ্ছে। 10 মানে 1 প্লাস 0, 1 আসছে। তাহলে এবার আমাকে জানতে হবে মঙ্গলটা তো রবির ঘরে বসে রয়েছে, কিন্তু রবি ফিজিক্যালি কোন ঘরে বসে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার যে রবি, সূর্য, সেইটা কোন ঘরে বসে রয়েছে।
এখন মনে রাখা দরকার আছে, কোনো কারণে দেখা গেল ধনুর ঘরে বসে রয়েছে বা মিনের ঘরে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে কোনো কারণে, তাহলে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে। কেমন? স্পট ইমপ্লিমেন্টেশন ছক মানে কি? জন্ম ছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে আমি যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করছি বা কালপুরুষ ছক ক্রিয়েট করছি চোখের কর্নিয়া দ্বারা, যেহেতু আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাহলে এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক, সেখানে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সেইখানে মঙ্গল এবং রবি যেই ঘরে বসে রয়েছে, ধরে নিলাম বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে যে কোনো স্থানে একত্রে যদি বসে থাকে মঙ্গল এবং বৃহস্পতি, আমি আবার কিন্তু বোঝাচ্ছি, বৃহস্পতির পরিবর্তে বুধের ঘরেও বসে থাকতে পারে, যেই ঘরে রবি বসে থাকবে, তাহলে আমার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় দেখা গেল 27 সালের জানুয়ারি মাসে এই আমাদের মঙ্গল এবং বৃহস্পতি একত্রে বসছে, এবং দেখা যাচ্ছে 1.5 বছর থাকছে বা 2 বছর থাকছে বা 2 মাস থাকছে বা 7 মাস থাকছে। এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমার ফেভারেবল টাইম। এই সময়টাই কিন্তু কি হবে, ব্যাটিং পিচে আমি ব্যাটসম্যান ব্যাট করতে নামবো। এবার এই সময়টাকে আমি কতটা কাজে লাগাতে পারছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। আমি এই সময়টায় সফলতার জন্য যে কাজগুলো করব, সেই সফলতার জন্য আমি কতটা উপযুক্ত হয়ে রয়েছি, তার উপর কিন্তু নির্ভর করবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেমন? কিন্তু আমার ফেভারেবল সময় হচ্ছে এটা। এইবার তাহলে কি বেরোলো? মঙ্গল এবং বৃহস্পতি, মানে রবি যেই ঘরে বসে থাকবে, আমি ধরে নিলাম বৃহস্পতির ঘরে বৃহস্পতি বেরোলো। এবার লগ্ন থেকে 9 নাম্বার ঘরটা কার ঘর? অধিপতি গ্রহ কে? দেখা গেল শনি। তাহলে মনে রাখা দরকার আছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই তিনটের মধ্যে যখন মঙ্গল, শনি এবং রবি যেই ঘরে বসে আছে, বৃহস্পতি ধরলাম, তাহলে মঙ্গল, শনি এবং বৃহস্পতি বা বৃহস্পতি, মঙ্গল, শনি যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার যে কোনো জায়গায় অল্টার করে যে কোনো স্থানে যখন বসে থাকবে এবং যতদিন বা যত মাস বসে থাকবে, সেই বা যত বছর বসে থাকবে, সেইটা কিন্তু আমার গোল্ডেন সময়। গোল্ডেন সময় মানে আমি যদি নিজেকে সফলতার উপযুক্ত করে রাখি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, নলেজ, এক্সপেরিয়েন্স সবকিছুর মধ্যে দিয়ে, তাহলে সেই সময় যেই জায়গাটাই আমি হাত দেব, সেই জায়গাটাই কিন্তু আমি সফল হব। হ্যাঁ, বোঝাতে পারলাম? তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমার ফেভারেবল সময়, আর দ্বিতীয়টা হচ্ছে আমার গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন সময়। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকারা কি করে বুঝবে যে তাদের ফেভারেবল সময় কখন। কেমন? কি করে আমি বুঝবো, আমি ধনুরাশির জাতক জাতিকা, আমি কিভাবে বুঝবো যে কোন সময়টা আমার ফেভারেবল সময়? ধনুরাশির জাতক জাতিকা আমি কিভাবে বুঝবো যে কোন সময়টা আমার গোল্ডেন সময়, গোল্ডেন পিরিয়ড? কি করে বুঝবো? এখন এই যে ফেভারেবল সময় আর গোল্ডেন সময়, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন না? ফেভারেবল সময় মানে সংযোগ, লাক, ভাগ্য, এই পুরো জিনিসগুলো কিন্তু আমার ফেভারে তখন চলে আসবে।
আর গোল্ডেন সময় মানে হচ্ছে তখন সবকিছু আমার অনুকূলে থাকবে, সবকিছু, এভরিথিং তখন আমার অনুকূলে, যে সময়টা গোল্ডেন পিরিয়ড চলবে আমার অনুকূলে সবকিছু। কিন্তু ফেভারেবল সময়কেও কাজে লাগাবার জন্য বা গোল্ডেন যে সময়টা সেইটাকেও কাজে লাগাবার জন্য আমার দক্ষতার প্রয়োজন, আমার শিক্ষার প্রয়োজন, আমার অভিজ্ঞতার প্রয়োজন। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যে সফলতাটা চাইছি সেই সফলতাটার কতটা উপযুক্ত আমি, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। ধনুরাশি, ধনুরাশির অধিপতি গ্রহ কে? ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবার লগ্ন থেকে দেখতে হবে সেই বৃহস্পতি কোন ঘরটাতে বসে আছে। লগ্ন থেকে কিন্তু দেখতে হবে। লগ্ন থেকে দেখা গেল যে বৃহস্পতি কর্কটের ঘরে বসে আছে। খুব ভালো মতন কিন্তু জানার প্রয়োজন আছে, কর্কটের ঘরে বসে রয়েছে। এবার কর্কটের অধিপতি গ্রহকে চন্দ্র, সেই চন্দ্র কোথায় বসে রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্র কোনো কারণে দেখা গেল মেষের ঘরে বসে রয়েছে। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি। এই যে মেষের ঘরে চন্দ্র বসে রয়েছে, চন্দ্র সমসপ্তমে কোন গ্রহটাকে হিট করছে? অর্থাৎ মেষের ঘর থেকে সমসপ্তম মানে হচ্ছে তুলার ঘর, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বুধ বসে রয়েছে। বুঝতে পারলাম? এই যে বুধ বসে রয়েছে, এবার তাহলে এই যে বুধ, বুধ মানে হচ্ছে মিথুন রাশির অধিপতি গ্রহ এবং বুধ মানে হচ্ছে কন্যা রাশির অধিপতি গ্রহ। তাহলে মিথুনের ঘরে এবং কন্যার ঘরে কোন গ্রহ বসে রয়েছে? দেখা গেল মিথুনের ঘরে বা কন্যা রাশির ঘরে কোন গ্রহ বসে নেই, তাহলে বুধের কস সংখ্যাটাকেই আমি নিয়ে নিলাম। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে মিথুনের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, আমি একটা এক্সাম্পল স্বরূপ, আর কন্যার ঘরে দেখা যাচ্ছে কোনো কারণে রবি বসে রয়েছে, এক্সাম্পল। তাহলে বৃহস্পতি মানে 3, রবি মানে 1, তার মানে 4 হলো। 4 মানে কি? 4 মানে হচ্ছে রাহু। তাহলে এবার আমাকে দেখতে হবে যে রাহুটা কোথায় বসে রয়েছে, সেই ঘরের অধিপতি গ্রহকে কিন্তু নিতে হবে। রাহু কোনো কারণে দেখা গেল শনির ঘরে বসে রয়েছে, হ্যাঁ, মকর বা কুম্ভ বা মীন বা হোয়াটএভার, আমি শনির ঘরেই ধরলাম। তাহলে মনে রাখা দরকার আছে বৃহস্পতি, কেননা ধনুর ক্যালকুলেশন করছি, এবং রাহু, রাহু কোথায় বসে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। রাহু শনির ঘরে বসে রয়েছে, তাহলে কিন্তু সেই শনি, বা দেখা গেল বুধের ঘরে বসে রয়েছে, তাহলে সেই বুধ, বা দেখা গেল চন্দ্রের ঘরে বসে রয়েছে, তাহলে সেই চন্দ্র। কেমন? যেই ঘরে রাহুটা বসে থাকবে তার মানে আমার বৃহস্পতি, এবং ধরে নিলাম চন্দ্রের ঘরে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি এবং চন্দ্র আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে ক্যালকুলেশনের দ্বারা যে দশা অন্তর্দশা ক্রিয়েট হয়, তার মধ্যে দিয়ে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় যখন কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের ঘরে রাহু বসেছিল ধরে নিলাম, তাহলে সেই চন্দ্র, বৃহস্পতি এবং চন্দ্র যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার যে কোনো দুটো স্থানে যখন এই দুটো প্ল্যানেট থাকবে এবং যতদিন থাকবে, সেই সময়টা কিন্তু আমার ফেভারেবল সময়। সেই সময়টা মানে বোলিং পিচে আমি বল করি, বোলিং পিচ। এবার আমি কতটা সেটাকে ব্যবহার করতে পারছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা কিন্তু আমার উপরই নির্ভর করছে। বুঝতে পারলাম? এইবার তার মানে কি, আমি ধরে নিয়ে যেটা করলাম কি, বৃহস্পতি এবং চন্দ্র। এইবার লগ্ন থেকে কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কি সেটা দেখতে হবে। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কোনো কারণে দেখা গেল বুধ কোথায় বসে রয়েছে, এবং যেখানে বসে আছে সেখান থেকে সমসপ্তমে কোন গ্রহকে হিট করছে। ফিজিক্যালি গ্রহ যদি থাকে তাহলে সেই গ্রহ,
আর ফিজিক্যালি গ্রহ যদি না থাকে তাহলে অধিপতি গ্রহ হিট করছে এটা দেখতে হবে। ধরে নেওয়া যাক শনি, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এর মধ্যে যখন বৃহস্পতি, চন্দ্র এবং শনি, কেননা শনিকে হিট করছে ধরে নিলাম, যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় অল্টার করে যে কোনো ভাবে থাকবে এবং যতদিন থাকবে সেটা কিন্তু আমার গোল্ডেন সময়, গোল্ডেন পিরিয়ড, সেই সময়টাই কিন্তু সবকিছু আমার অনুকূলে থাকবে। কেবল আমাকে নিজেকে তৈরি রাখতে হবে। তার কারণ আমি যদি 5% তৈরি থাকি তাহলে কখনো 50% সফলতা আমি পাবো না। সেই সময় দেখা গেল আমি 30% পর্যন্ত সফলতা পেয়ে গেলাম, সেটাকে কোনো মতে আমি অ্যাচিভ করলাম না, পেয়ে তো গেলাম, তাহলে পেলাম আবার হারিয়ে ফেলবো, যখনই গোচরগত ট্রানজিটগত অবস্থান পরিবর্তন হয়ে যাবে। কেমন? তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে যেহেতু আমি এই যে তুলা, বৃশ্চিক, ধনু এই রাশিগুলোকে নিয়ে আমি কিন্তু একটা সার্বিক মতে আলোচনা করছি, তাই আপনি যদি কখনো তুলা রাশি, আপনি যদি কখনো বৃশ্চিক রাশি, আপনি যদি কখনো ধনু রাশি বা যে কোনো রাশির অধিপতি গ্রহ হন, তাহলে আপনার ফেভারেবল সময় কখন বা আপনার গোল্ডেন সময় কখন সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন এবং তিনি কিন্তু অবশ্যই ক্যালকুলেট করে 100% অ্যাকুরেট ভাবে বলে দিতে পারবে। প্রথমত সবকিছু নিয়েই তিনি আলোচনা করবেন, তাও আপনার ফেভারেবল সময়টা কখন এবং তার জন্য আপনার কতটুকু প্রস্তুতি বাকি বা আপনার গোল্ডেন সময়টা কখন, তার জন্যই বা আপনার কতটুকু প্রস্তুতি বাকি, এই এভরিথিং কিন্তু বলে দিতে পারবে। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।